চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল প্রাইমারি ও আপার প্রাইমারি সকল টেট প্রার্থীকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব সুন্দরভাবে প্রিপারেশান নিচ্ছ টেটের জন্য। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। যতটা সম্ভব বিষয়বস্তু আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ক্লাস তোমাদের ভালো লাগবে এবং খুব উপকারেও আসবে। যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, কারণ পাশের বেল আইকনটি প্রেস না করলে পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে না। লাইভ ক্লাস করতে হলে মূলত তোমাদের গুগল মিটে ক্লাস করতে হবে এবং সেই গুগল মিটে ক্লাস করার ক্ষেত্রে যে নাম্বার দেওয়া আছে তাতে নির্দ্বিধায় নিঃসংকোচে যোগাযোগ করতে পারো। তাই আমরা আজকে বাংলা পেডাগজির কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর আমরা আলোচনা করব, যা তোমাদের চিন্তাকে আরও সক্রিয় করবে, তোমাদের চিন্তন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে, ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারকেও আরও বাড়িয়ে তুলবে। তাহলে চলো আজকে বাংলা পেডাগজির কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা যাক, কেমন? শুরু করছি। বলা হচ্ছে, একজন ভাষা শিক্ষক হিসেবে আপনার মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ শেখার প্রয়োজনীয়তা কোথায়? বলো। অপশান এ সূত্রগুলি মুখস্থ করা, অপশান বি পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ। ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ কেন হবে না? কিংবা পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা কেন হবে না? সূত্রগুলি মুখস্থ হবে। স্যার, শোনো, আমি বললে কনফিউজড হয়ে যেও না। আমি কিটা বলছি দেখো, যেখানে আমি তোমাদের একটা সিম্পল কথা শিখিয়ে দিচ্ছি, মানে কিছু কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি, যেখানে মুখস্থ করা বা রিকল করা বা স্মরণ করা এই টার্মটা থাকবে, সে অপশন আগে কেটে বাদ দিয়ে দিবে। প্রশ্নে মুখস্থ, রিকল, স্মরণ থাকলেই ওই অপশন একবারে বাদ, আর মানে প্রশ্ন করার দরকার হবে না, ওই মুখস্থ টার্ম থাকলে বাদ, রিকল বা স্মরণ করা, ঠিক আছে? ওটা বাদ, এ পুরো বাদ চলে গেল। এবারে আমার বক্তব্য, এখনকার তো পাঠ্যক্রমের উপর ভিত্তি করেই ব্যাকরণ শিক্ষা হয়, কারণ পাঠ্যক্রমের সিলেবাস থেকেই ব্যাকরণ দেওয়া হয়। আগে আমাদের সময় কি হতো, পাঠ্যক্রমের বাইরে থেকে লাইন তুলে দেওয়া হতো, এখন তো পাঠ্যক্রমের যেটুকু সিলেবাসে আছে সেখান থেকেই লাইন তুলে দেওয়া হয়। তাহলে পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা কেন হবে না? উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন প্রয়োগ করা প্রথমে কেন বললে, কিংবা ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা কেন হবে না? এই জায়গাটা অ্যানালাইজ করা শিখতে হবে, ঠিক আছে? কিভাবে অ্যানালাইজ করবে না, আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করব। ব্যাকরণ শিক্ষার হচ্ছে মূল ক্রাইটেরিয়া, উদাহরণ আগে আসবে, তারপরে হচ্ছে সূত্র আসবে। সেটা যখন বুঝবো, অনুধাবন করব বা উপলব্ধি করব, তারপরে যখন অ্যাপ্লাই করব বা এই জিনিসটা যখন হবে, তবেই না আমি পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা অর্জন করতে পারবো, কিংবা ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগও করতে পারবো। তো সেই দিক থেকে কনফিউশন হয়ে ডি বলে দিলে ডি কিন্তু হবে না, ওইটাই হবে সি, উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা। এটা একটু সহজ আছে, কিন্তু প্র্যাকটিস সেটে যেটা দেবো সেটা কিন্তু একটু চেষ্টা করব আর একটু করার, টাফ করার, আর আলোচনাটা করার বিষয়টা একটু সহজ সহজ করে, মানে আমি কেন জানি না এরকম মনে হলো করতে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই তাহলে। এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার, পরেরটাই বলো। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করুন। আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞান সম্মত কারণ এটি জানা থেকে এটি অজানা থেকে জানা যায়, জানাতে হবে এটা কথাটা। বি এন্ড সি দুটাই হবে স্যার। এটি বিমূর্ত থেকে মূর্তের দিকে যায়, এটি জানা থেকে অজানায় যায়। ভালো করে পড়ো, আরোহী পদ্ধতিটা কি সেটা ভালো করে দেখো। আরোহী মানে আমি বারে বারে বলে দিয়েছিলাম, আরোহী আরোহণ করা, অবরোহী মানে তো হচ্ছে অজানা থেকে জানা, নিচ থেকে উপরে পাহাড়ে আরোহণ করা। হ্যাঁ, নিচ থেকে মানে নিচে জানা পাঠ থেকে অজানা পাঠের জন্য, জানা থেকে অজানা। অপশন সি হবে না, অপশন সি মানে কি নিচের সি অপশন নাকি মাঝখানের সি অপশন? নিচের সিটা তো সি দিয়েছেন আপনি। এটা এ দিয়েছি, বিটা বি দিয়েছি, সিটা সি দিয়েছি, আর ডিটা বি আর সি দুটো দিয়েছি। এবারে ক্যাপিটাল আছে, স্মল আছে, ক্যাপিটাল সি না স্মল সি? স্মল সি হবে।
স্মল সি মানে শুধুমাত্র সি বলছো তাই তো? আর বাকিরা কে কি বলছে? বি এন্ড সি। কুশল তো প্রথমে বললো বি এন্ড সি। স্যার আমি তো প্রথমে বলতে বললাম বিটা বললাম, বিমূর্ত থেকে মূর্তের দিকে। আচ্ছা, এ কি বলছো? মিতুন কি বলছো? যদিও এটা আলোচনা করা হয়ে গেছে, তুমি তো শোনোনি, তবুও নিজের ধারণা থেকে যেটুকু প্রিপারেশন নিয়েছো। স্যার আমার মনে হচ্ছে বি স্যার হবে। স্যার বিমূর্ত থেকে মূর্ত আর অজানা থেকে জানা তো একই জিনিস। সেটা আলোচনা করছি। স্যার হুম। স্যার এখানে যেহেতু মনোবিজ্ঞান, বিজ্ঞানীরা নিশ্চয়ই এতটা ডিটেলসে যখন লিখবে তখন তো ওটা স্যার যথেষ্ট ভাষাগত দিক থেকে তো একটু হবে, তো বিমূর্ত থেকে মূর্তের দিকে এটাই হবে, কারণ এতটা ইজি ভাবে তো দেবে না, জানা থেকে অজানা এরকম ভাবে। না না, এটাও যেমন ওটা এটার মানেও যেমন এটার মানে তো তেমনই, কিন্তু এখানে দেখা যাচ্ছে ওটাই মানে বইয়ের মধ্যে এটাই কিন্তু ক্লিয়ার ভাবে দেওয়া আছে যে বিমূর্ত থেকে মূর্তের দিকে যাওয়া। তাহলে তুমি বলছো বি। তাহলে হ্যাঁ বি স্যার। আর বি আর সি কে বলছো? দুটো কুশল বললে, আর কে কি বললে? স্যার আমি বলছি বিএনসি দুটাই। অপশন দেখি, এই অ্যান্সার দেখি। অপশন সি। তার মানে কি হলো? বিমূর্ত থেকে মূর্তের দিকে যায় আরোহীটা, নাকি জানা থেকে অজানায় যায়? কোনটা হলো তাহলে? জানা থেকে অজানা। জানা থেকে অজানায় যাবে। মানে কোনটা স্যার উদাহরণ আগে সূত্র পরে কোনটাতে? ওইটা তুমি গুলিয়ে তো গেছে। উদাহরণ তো জানো, তুমি তো গরু জানো 4টে পা থাকে, ছাগল জানো 4টে পা থাকে, কিন্তু তুমি জানতে না যে এদের চতুষ্পদী বলা হয়। সূত্রটা কি? এটা সূত্রটা কি এরা জানতে হবে? চতুষ্পদী প্রাণী, এটাই তুমি জানো না, কিন্তু তুমি জানো 4টে পা আছে। বা এদের বাচ্চারা দুধ পান করে, তুমি জানো এরা দুধ খায় বা দুধ পান করে, কিন্তু তুমি জানো না যে স্তন্যপায়ী বলা হয়। তাহলে তুমি জানো দুধ পান করে, অথচ জানো না তুমি স্তন্যপায়ী বলে। তাহলে জানা থেকে অজানাতে গেলে না। বোঝার চেষ্টা করো বিষয়টা। তাহলে স্যার এটা নাই বুঝলাম, কিন্তু আমি যেটা ভুল বললাম এটি বিমূর্ত থেকে মূর্তের দিকে, কিন্তু এটা ভুল কেন না, বললাম এটা আপনি বিমূর্ত বলুন। হবে না। বিমূর্ত কেন হবে? বিমূর্ত তখনই না, এটা বিমূর্ত থেকে তো মূর্ত কোনোভাবেই হবে না, কারণ একটা শিশু যখন ছোট থেকে, আমি বলছি আমার ব্যাখ্যাটা শোনো, বাকিরাও শুনবে। যখন একটা শিশু ছোট থেকে বড় হচ্ছে, ঠিক আছে, প্রথমে তার কাছে তো সবকিছু মূর্ত বিষয় দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, সে প্রত্যক্ষ করছে, সে অনুভব করছে, সেগুলো হচ্ছে সব মূর্ত বিষয়। এবারে মূর্ত বিষয়ের উপর অবলম্বন করে আমরা কল্পনাতে যাই, তখন চলে যায় বিমূর্ত বিষয়। তাহলে প্রথমে মূর্ত আসছে না বিমূর্ত আসছে? তাহলে আমার জানা বিষয়টা যেটা হবে সেটা মূর্ত আসছে, তারপরে আমি জানবো বিমূর্ত বিষয়। তাহলে আমার জানা বিষয়টা কিন্তু প্রথমে মূর্ত। শিক্ষার্থীর কাছে প্রথমে মূর্ত বিষয় তুলে ধরা হয়। পেঁয়াজে কি বলে গেছে? যে তার সামনে বস্তুকে তুলে, মানে বস্তুর কে রাখো, সে বস্তু চিনুক, জানুক, সে স্পর্শ করে তাকে অনুভব করুক, যেটা স্পর্শ করলে কি ধরনের স্পর্শ অনুভব করি। যেমন একটা উদাহরণ দিই, একটা ছোট্ট বল দেওয়া হলো, একটা উচ্ছে দেওয়া হলো, সবজি উচ্ছে, দুটোর স্পর্শ আলাদা, দিয়ে চোখ বেঁধে দাও। চোখ বেঁধে দিলে এবারে কি স্পর্শ করে সে চিন্তা করে বলবে, যখনই চিন্তার বিষয় চলে আসবে, কল্পনার বিষয় চলে আসবে, তখনই সেটা বিমূর্ত। ক্লিয়ার? হ্যাঁ স্যার। অজানা থেকে জানা, এটা কিন্তু সম্পূর্ণ উল্টো। সেটা হচ্ছে অবরোহিতে হবে। সূত্রটা আগে আমরা জানবো, তারপরে উদাহরণ জানবো। তাহলে যেটা জানি না সেটা আগে আমরা জেনে নিলাম। হ্যাঁ, বলো। এটার অ্যান্সারটা না একদম সে মাথায় মাথায় দিয়ে আছে, একটু 19-20 মানে বুঝায় গোলমাল হলে এতে কাটবে। একবারে কাটবে। আমি ওই জন্য বলছি না যে খুব সূক্ষ্মভাবে দেখো। এই যে বললাম জানা থেকে অজানা, কারণ স্যার কিভাবে? এইটাই যে মানে সেই যেটা বললাম যে পাহাড়ে আরোহী বনে আরোহণ, পাহাড়ে উঠা, হ্যাঁ, মানে কি নিচের পাটটা হচ্ছে জানা, উপরের পাটটা হচ্ছে অজানা, জানা থেকে অজানা, এটা স্যার কনফার্ম হচ্ছে ওইভাবে বলা যাচ্ছে। হ্যাঁ, এই বিমূর্ত থেকে মূর্ত না, তখন স্যার ঠিক ক্লিক করে যাবে, দেখবেন দুটো অপশন থাকলে দুটো অপশনই মেরে দিয়ে চলে এসেছি। ওই জন্যই তো দেওয়া আছে, কিন্তু আমি ওই জন্য ক্লিয়ার করে দিলাম যে প্রথমে মূর্ত আসবে আরোহীর ক্ষেত্রে। কারণ কি, আমরা যা কিছু শিখি ছোট থেকে বড়র দিকে যাই, ঠিক সাধারণ থেকে বিশেষের দিকে যাই, জানা থেকে অজানার দিকে যাই। এইটা সবসময় মাথায় রাখবে। শিক্ষার্থীর সামনে সবসময় মূর্ত বস্তু তুলে ধরা হয়, তারপর সে মূর্ত বস্তুর উপর ভিত্তি করে তাকে কোনো সমস্যা দেওয়া হলে তারপরে সে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে এবং সে সমস্যার সমাধান করে, অর্থাৎ তখন সে তার বিমূর্ত ক্ষমতার প্রয়োগ করছে, বিমূর্ত চিন্তনের প্রয়োগ করছে। এইভাবে ব্যাপারটা মনে রাখার চেষ্টা করো যে শিক্ষার্থীর সামনে সবসময় মূর্ত জিনিসটা তুলে ধরা হয়। আরোহী সেটাই, আমরা ধীরে ধীরে আরোহী মানে কি উপর দিকে যাচ্ছি, ধীরে ধীরে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10-এই যাই।
এইভাবে জিনিসগুলো লিঙ্ক করে করে মনে রাখতে হবে, মনে রাখার মানে প্রয়োজন আছে। আর এই জায়গাগুলোই গোলাবে বেশি। নেক্সট কোশ্চেনে যাই। এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে অনেক সময় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির প্রয়োগ করা হয়, কেন? এটা যদি তোমরা আমি পড়ানোর পরে না পড়ে থাকো তাহলে কিন্তু এটা বলতে পারবে না সহজে। আচ্ছা, সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি প্রয়োগ করা হয় কেন? অপশন এ সূত্র ও উদাহরণ মুখস্থ করানোর জন্য, সূত্রগুলি মুখস্থ করানোর জন্য, সূত্রগুলিকে ব্যাখ্যা করানোর জন্য, আগে সূত্র ব্যাখ্যা করে তারপরে উদাহরণ দেওয়া। ওটাই হবে ডেটা হবে। ডিএডটা ডি ডি, অপশন ডি। কারণ আমি বলেছিলাম যে মুখস্থ টার্মটা বা স্মরণ করা টার্মটা থাকলে প্রথমেই মাইনাস করে দেওয়ার কথা, তাই না? কিন্তু এখানে একটা বিচার্য বিষয় আছে। সিদ্ধান্ত বা কিছু কিছু ক্ষেত্রে তো কিছু কিছু ব্যতিক্রম থেকে যায়, ঠিক আছে? কিছু কিছু ব্যতিক্রম, তোমরা সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতিটা ওই ব্যাকরণের জায়গাটা একটু পড়ে নেবে, কেমন? কিছু কিছু জায়গায় কিছু ব্যতিক্রম থাকে। এখানে কিন্তু অপশন হবে এ। কারণ কি না, সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি এটাই বলে, কারণ ব্যাকরণ শিক্ষার উপযুক্ত পদ্ধতি কিন্তু আরোহী পদ্ধতি, ঠিক? তাহলে আরোহী পদ্ধতি যদি উপযুক্ত হয় সেক্ষেত্রে মুখস্থ টার্মটা উড়ে বেরিয়ে যাবে। কিন্তু সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতিটা কিন্তু ব্যতিক্রমী পদ্ধতি একটা, যেটা কি করা হয়, যারা অনেকেই আছে যাদের বোঝার ক্ষমতা নেই কিন্তু মুখস্থ করে বেরিয়ে চলে আসে, তাদের জন্য এই পদ্ধতির প্রয়োগ করা হয়। এটা হচ্ছে ব্যতিক্রম একটা, ওই জন্যই প্রশ্নটা দেওয়া। মাথায় থাকবে না গুলাচ্ছে? স্যার এইটা আরেকবার বলুন। আচ্ছা, সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি, আমি এটা একেবারে সিম্পল কথাই বলে দিই। সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি, এই যে সূত্র পদ্ধতি নামটা, এই যে টার্মটা, এই টার্মটার মাধ্যমেই এটা মনে রাখার চেষ্টা করো যে এখানে সূত্র আর উদাহরণ মুখস্থ করানোর কথাই বলা হয়। কারণ কি, কোনো শিক্ষার্থী আছে, একবারে সাধারণ একটা উদাহরণ, দেখবে অনেকে দেখবে অঙ্ক সলভ করতে পারে না কিন্তু অঙ্ক মুখস্থ করে ঠিক করে বেরিয়ে চলে আসে, হয় কি না? তাহলে এটা তাহলে কি হলো, যে তার একটা নিশ্চয়ই কোনো একটা শিখন অক্ষমতা আছে, মানে উপলব্ধি করার ক্ষমতার অভাব বা বোঝার ক্ষমতার অভাব, যেটাকে কম্প্রিহেনশন বলা হচ্ছে। তাই তার জন্য এই পদ্ধতিটার প্রয়োগ করা হয় ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে। তাই এই যে পদ্ধতিটা সূত্র পদ্ধতি, এটা কিন্তু মুখস্থ করানোর উপরেই নির্ভর। শুধু সূত্র মুখস্থ তো করালে তো হবে না, এখানে আবার বিষয় আছে, দুটো অপশন আছে, সূত্র উদাহরণ আর একটা আছে শুধু সূত্র। শুধু তো সূত্র মুখস্থ করলে তো আর অ্যান্সার দিতে পারবে না, তাকে সূত্র উদাহরণ দুটোই দিতে হবে। তাহলে সূত্র উদাহরণ মুখস্থ করাতেই হবে তাকে। এটা হচ্ছে সূত্র পদ্ধতির মূল কথা। কারণ কি, তার কম্প্রিহেনশনের জায়গাটাতে ল্যাক আছে। অর্থাৎ ব্যাকরণ শিক্ষার জন্য যে পদ্ধতির মানে বাস্তবে মানে সার্থকভাবে প্রয়োগ করার দরকার, সেটা তার পক্ষে প্রযোজ্য হয় না। তাই তার জন্য সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি প্রয়োগ করতে হয়। এইটা মাথায় রাখবে, সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি মানেই কিন্তু সূত্র বা উদাহরণ মুখস্থ করা। এটা হচ্ছে ব্যতিক্রম, ওই জন্য তারপরেই এই প্রশ্নটা। ক্লিয়ার? আগে সূত্র ব্যাখ্যা করে তারপরে উদাহরণ দেওয়া, এটা তো অবরোহী পদ্ধতি। কেন প্রথমে ডি বললে উত্তর? এটা তো অবরোহী পদ্ধতি। আর সূত্রকে ব্যাখ্যা করা মানে কি, ওটাও অবরোহীতে যাচ্ছে। সূত্র ব্যাখ্যা যখন করতে যাবো কি, তাহলে উদাহরণ আসবো, তাহলে প্রথমে সূত্র বলে দিলাম তারপরে ব্যাখ্যা করলাম, সির অপশনটা বলছি আর কি। তাহলে সূত্রকে ব্যাখ্যা করার মানে ওটাই শুধুমাত্র অবরোহী চলে এলো। আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ মানে অবরোহী চলে এলো। আর সূত্র শুধু মুখস্থ করালে তো হবে না, অর্থাৎ এই অপশনটা বাদ যাবে। ব্যাকরণের ক্ষেত্রে সূত্রও জানতে হবে, উদাহরণও জানতে হবে, এবার দুটোই মুখস্থ করা, এটাই হচ্ছে সূত্র পদ্ধতি। ক্লিয়ার? প্রশ্ন কিন্তু এভাবেই দেবে, আমি তোমাদের বারে বারে বলছি। এই প্রশ্নটা আমি পেয়েছি কিন্তু কোনো একটা সোর্স থেকে, মানে ওয়েবসাইট থেকেই কোনো একটা সোর্স থেকে পেয়েছি। কোন সোর্স থেকে আমার তোর মনে নেই, যেই মাত্র দেখেছি আমি বলি না এটা তো দিতেই হবে, মাথায় গেঁথে যাবে। তাহলে দেখো, আরোহী একটা প্রশ্ন আলোচনা করলাম, দেখো আরোহী অবরোহী সূত্র পদ্ধতি কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল, ঠিক? এবং তার যে কি কি ক্রাইটেরিয়া সেগুলোও আলোচনা হয়ে যাচ্ছে, এই জন্যই প্রশ্নের আলোচনাটার প্রয়োজন আছে। নেক্সট যাই তাহলে। হ্যাঁ স্যার। আপনার বিদ্যালয়ের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীর বক্তৃতা প্রাথমিকভাবে কোন মানদণ্ডে বিচার্য হওয়া উচিত? বাচনভঙ্গি, ব্যবহৃত শব্দ, বিষয় সম্পৃক্ত প্রদেয় তথ্য,
ব্যবহৃত ভাষা, বাচনভঙ্গি ও তথ্য। স্যার অপশন ডি। অপশন ডি। আর কি কি আমি সবার কাছে উত্তর নিয়ে নিই ঝপঝপ, তারপরে আমি যাচ্ছি আলোচনায়। হ্যাঁ স্যার, অপশন ডি হবে। সিএরটা মনে হচ্ছে, সিএরটা। আচ্ছা, তাপস বলছে সি এরটা মনে হচ্ছে। নেক্সট। আমি ডি বলছি। ঠিক আছে, বাকি? স্যার ডি এরটা। নেক্সট দেবু। ডি ডি ডি। এটা ডি হবে। শুধু সম্পৃক্ত প্রদেয় তথ্য দিয়ে দিলে হবে না, তার বাচনভঙ্গিও থাকতে হবে যথাযথ এবং তার ব্যবহৃত ভাষাও যথাযথ থাকতে হবে। ঠিক আছে, শুধু তথ্য দিয়ে দিলে তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতায় শুধুমাত্র ওইটাই মানদণ্ড নয়, এখানে সবকটাই মানদণ্ড হবে। বুঝতে পারলে তাপস? হ্যাঁ স্যার। হ্যাঁ। নেক্সট প্রশ্ন, সুন্দর কথা বলার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সুন্দর কথা বলার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্পষ্টতা, বাকপটুত্ব, শ্রবণযোগ্যতা, বোধগম্যতা। এবারে অপশন আছে, বাকি দেখো, এ তে আছে এবিসি, বি তে আছে বিসিডি, সি তে আছে এসিডি, ডি তে আছে এবিসিডি। স্যার এবিসি বলছি। এবিসি। এবিসিডি অপশন বি। এবিসিডি অপশন ডি বলছো? আচ্ছা বলে যাও। ডি হবে। আচ্ছা ডি, তারপর? একটা প্রশ্নের জন্য 1 মিনিট বরাদ্দ, এত সময় নিলে তো হবে না। 150টা প্রশ্নের জন্য 150 মিনিট, তার মধ্যে আবার অঙ্ক আছে, মাথা খারাপ করার মতো বিষয়। স্যার সি। মানে তুমি বলছো এ সি ডি, স্পষ্টতা, শ্রবণযোগ্যতা, বোধগম্যতা। আচ্ছা ঠিক আছে, তারপর? ডি হবে, ডি। ডি। তাহলে আমরা উত্তরে যাই। ডি, সবকটাই হবে। সবকটাই কেন হবে না? সুন্দর কথা বলার যে বৈশিষ্ট্য, হ্যাঁ তুমি এমন একটা বলবে সেটা যেন বোধগম্য হয়। সেটা বুঝি স্যার, বোধগম্য থাকলে তবে তো সুন্দরভাবে বেরাবে, এটা ভুল হয়ে গেল। না না না, বোধগম্যতা বলতে তুমি যে কথাটা বলছো সেটা যেন অপরজনের বোধগম্য হয়, তুমি যেটা বলছো সেটা যেন অপরজনের শ্রবণযোগ্য হয়, তুমি যেটা বলছো তার মধ্যে যেন বাকপটুত্ব থাকে, তুমি যেটা বলছো সেটার মধ্যে যেন স্পষ্টতা থাকে। আমি সুন্দর কথা বলা আমি বিচার করব, তাহলে আমার বোধগম্য হতে হবে, আমার শ্রবণযোগ্য হতে হবে। দুটো কিন্তু দু ধরনের ক্রাইটেরিয়া, এবির একটা ক্রাইটেরিয়া সেটা বক্তার দিক থেকে, সিডি হচ্ছে কিন্তু শ্রোতার দিক থেকে। এবং তুমি যেটা বলছো যে অবশ্যই বোধগম্যতার যে বিষয়টা থাকবে, যে অবশ্যই তার নিশ্চয়ই উপলব্ধির একটা জায়গা থাকলে সে বলবে, সেটা বলতে পারো, কিন্তু এখানে এইভাবে বলা হয়েছে বিষয়টা, বুঝতে পারলে? তাহলে সি অপশনটা হবে না, অর্থাৎ এসিডি হবে না, বাকপটুত্ব অবশ্যই থাকতে হবে। দেখেছো, এগুলো কিন্তু একবারে দেখো সিম্পল প্রশ্ন, তাতেই কিন্তু গুলাচ্ছে, মানে ভাবো। আচ্ছা নেক্সট এগোই তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, পঠনের জন্য কেমন উচ্চারণ হওয়া উচিত? পঠনের জন্য কেমন উচ্চারণ হওয়া উচিত? 4টে জিনিস আমরা পড়েছিলাম। শ্রবণ, স্যার এ আর সি হবে। সুষ্ঠু উচ্চারণ, গম্ভীরভাবে উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, দ্রুত উচ্চারণ। সুষ্ঠু এবং স্পষ্ট। সিএরটা স্যার ডি হবে। বি এরটা হবে বলছো? আচ্ছা বাকিরা কি বলছো? এটা কিন্তু সহজ আছে, এত ভাবার প্রয়োজন নেই, একবারে সহজ আছে। এটা ওইটাই হবে, অপশন বি এ আর সি হবে, মানে সুষ্ঠু হবে এবং স্পষ্ট হবে, গম্ভীরভাবে হবে না, এখানে দ্রুত উচ্চারণও হবে না, তার একটা গতি থাকবে কিন্তু গতিটা সাবলীল, না একেবারে দ্রুত না একেবারে ধীর। স্যার প্রচুর গতি হয়ে গেলে কথনের জন্য উচ্চারণ স্পষ্ট হবে না, অস্পষ্ট হবে। হ্যাঁ সেটাই আর তো। গম্ভীর উচ্চারণ তো কথনের জন্য তো উপযুক্ত নয় তো। না আমি একটা বলবো, গম্ভীর ভাবে ভুলে যাব, ভাব তার কোনো বজায় রাখবো না, শুধু গম্ভীর ভাব ধারণ করবো, তা বললে তো হবে না। অর্থাৎ সুষ্ঠু এবং স্পষ্ট, এটা একটু সহজ ছিল। আচ্ছা, একটু না অনেকটাই সহজ। নেক্সট নেক্সট যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। মাতৃভাষা পঠন পাঠনের একটি ভূমিকা হলো,
প্রকাশধর্মিতা, চলমানতা, গতিশীলতা, স্থিবরতা হয়ে গেছে, এটা স্থবিরতা। প্রকাশধর্মিতা। হুম স্যার এরটা বলছি। স্যার এর। এ প্রকাশ আর কে কি বলছো বলো, সবাইটা শুনো। গতিশীলতা স্যার। গতিশীলতা, আচ্ছা। আর দেবব্রত কি বলছো? অপশন এ। প্রকাশধর্মিতা, হ্যাঁ। ঠিক আছে, দেখি। প্রকাশধর্মিতা একবারে ঠিক। কারণ হচ্ছে মাতৃভাষা আমরা যখন পাঠ করছি, মানে একটা নিশ্চয়ই তো সেটা একটা নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে করছি, আমি আমার ভাবটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারবো, এটাই হচ্ছে মূল বক্তব্য। চলমানতাও থাকবে না, গতিশীলতাও থাকবে না, স্থবিরতাও থাকবে না। এই স্থবিরতা করি, এটাকে দাঁড়াও, স্থিবরতাটাকে 1 মিনিট, এটাকে স্থবিরতা করতে হবে। স্থবিরতা, আচ্ছা। নেক্সট, কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় এবং সেই সঙ্গে শরীরের অবসাদ আসে? ভেবে বলবে কিন্তু। সরব পাঠ। সরব পাঠ। আচ্ছা, সাধনা পাঠ মানে কি? মানে নিজে নিজে কোনো পড়া। বিষয়ের ছাপ, মানে কোনো বিষয় যখন আমরা পড়ি তখন যে তার মধ্যে থেকে যে অন্তর্নিহিত অর্থটা আমরা মানে বুঝতে পারি, হ্যাঁ, একবারে ঠিক। আর সমবেত পাঠ মানে কি? মানে একসঙ্গে একসঙ্গে যেটা পাঠ করা হয়। ঠিক। চর্বণা পাঠ, নামটা যেমন হ্যাঁ, চর্বণা পাঠ মানে কি? কোনো বিষয়, চর্বণা পাঠ মানে কি? কোনো বিষয় যখন চিবিয়ে চিবিয়ে তার অর্থটা উপলব্ধি করা হয়। চিবিয়ে করবো মানে কি ইতিহাস বই নিয়ে চিবাতে থাকবো? না বাংলা বই স্যার, নিয়ে? কোনো বিষয় মানে সেটাকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে বিচার বিশ্লেষণ চুলচেরা করে মানে একবারে বিষয়টাকে পিষে নিয়ে ভেতরে নিয়ে নিতে হবে, সেটা চর্বণা। যেমন কি পাঠ? হ্যাঁ স্যার, কেন যেমন হয়েছে, কি জন্য হয়েছে, এইরকম যেমন ধরনের আর কি। যেমন যেমন যে কোনো ঘটনা ওটা কেন হলো, তার কি কারণে হলো, এরকম বিভিন্ন ধরনের আলোচনা। প্রবন্ধ পাঠের ক্ষেত্রে এটা হয় জেনারেলি। প্রবন্ধ কিন্তু পড়ার জন্য অনেক কিছু বুঝতে হয়, কি বলতে চাইছে, কোন পরিপ্রেক্ষিতে বলতে চাইছে, এই বাক্যটার মানে কি, 10 রকম মানে হবে, কোন অর্থে আসলে লেখক বোঝাতে চেয়েছেন প্রাবন্ধিক। আর সরব পাঠ মানে হচ্ছে নিজে নিজে চেঁচিয়ে পড়া। এটা না, আমার অপশনটা একটু দেওয়াটা গন্ডগোল হয়েছে, সেটা আমি এখন বুঝতে পারছি। এটা সমবেত আর সরব পাঠটাকে একটা অপশনে রাখতে হতো, দিয়ে ওইভাবে টুইস্টটা করতে হতো। আচ্ছা, এটা সরব পাঠই হবে। আচ্ছা, হোক। নেক্সট যাচ্ছি। হ্যাঁ, এটা আর বলার কি দরকার আছে? সমবেত পাঠ। এটা আমি তখনই হাসিটা ওই জন্যই পেয়ে গেছিল যে সমবেত বলতে গিয়ে নামটা বলে দিয়েছিল। বুঝতে পারলে? এটা বাকিরা বুঝতে পারলে কেন সমবেত বলা হচ্ছে? চর্বণা ধারণা তো হবেই না। আর সরব পাঠে কি হল, সরব পাঠটাই কি হয়, তুমি নিজে নিজে পড়ছো ঠিক আছে, কিন্তু সরব পাঠের মধ্যে অনেক সময় আনন্দ নাও থাকতে পারে, কিন্তু মানে উপভোগ, আনন্দ যে একটা উপভোগ করে করে পড়া, হ্যাঁ, কিন্তু সমবেত পাঠে সেটা থাকতে পারে। এক একে এক, এক দুগানে দুই, এই যে একটা উপভোগ করে করে পড়া, হ্যাঁ, সেটা কিন্তু নামটা মুখস্থ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যে কোনো বিষয় মুখস্থ করার জন্য যদি সমবেত পাঠ হয়, এই যে ছোট শিশুরা যে প্রার্থনা সঙ্গীত মুখস্থ করে নেয়, কিভাবে মুখস্থ করে? সে কি পড়তে জানে? আমি আমার নিজের মেয়ের কথা বলছি, সে জানেই না কিছু পড়তে, লিখতে পারে না, অথচ প্রার্থনা তার মুখস্থ। কি প্রার্থনা? না আমরা শিশু ফুলের কুঁড়ি। তাহলে কি শুনে শুনে সমবেত ভাবে শুনতে শুনতে বলতে বলতে হয়ে গেছে, আওড়াতে হয়ে গেছে। কালকে একটা গান করছি, সেদিকে আমার সঙ্গে আওড়াচ্ছে, মানে কি তার সেটা সমবেততে সে একটা বেশ মজা পায়, শিশুরা মজা পায়। আর নামটাটা মুখস্থ করা হয় ওই অল্প বয়সে, ছোট বয়সেই করানো হয়, শৈশবে করানো হয় না, কিন্তু যখন শিক্ষার্থী হচ্ছে তোমার 3 থেকে 5, মানে হচ্ছে প্রাক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, ওর সন্ধিক্ষণ, মানে প্রাকের শেষের দিক থেকেও শুরু হতে পারে অনেক সময়, আবার অনেক সময় প্রান্তীয়তে শুরুর দিকেও হতে পারে। মানে ওই বিষয়টা হচ্ছে একটা আনন্দ উপভোগ করে। সেই জন্য সমবেত পাঠের ক্ষেত্রে মুখস্থ করার বিষয়টা কিন্তু সমবেত পাঠে খুব
খুবই কার্যকরী, সমবেত পাঠের দ্বারা কার্যকরী। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যাই। হ্যাঁ, উপযুক্ত বক্তা হিসাবে কে বিবেচিত হবে? যে অনর্গল বলে যায়, যে সুন্দরভাবে বলতে পারে, যে যুক্তিতর্ক দিয়ে বলতে পারে। ডি এর টাকা, ডি ডি ডি। ডি। আচ্ছা, আর বাকিরা? আচ্ছা, তাপস বলে দিল। দেবব্রত? দেবব্রত কোথায় গেলে? ডি স্যার, ডি 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 ডি। পৌলমি আর উমিতুল? ডিটা হবে। ডি হবে, এটা একবারে ঠিক, ডি হবে। আচ্ছা, আমি এখানে একটা কথা কুশলকে বলছি সবার সামনে, কুশল আবার খারাপ ভেবো না। তুমি তো ফিডব্যাক তো ভালো দাও, পরীক্ষার সেন্টারে কেন হয় না তাহলে? আমার জানার ইচ্ছে। স্যার স্যার এটাও আমি বুঝতে পারিনি। আগের বারেও স্যার সেম ব্যাপার, মানে যখন স্যার কোশ্চেন আলোচনা হচ্ছে, মক টেস্ট দিচ্ছি ঠিকঠাক হচ্ছে, কিন্তু পরীক্ষা সেন্টারে স্যার কি হয়ে যাচ্ছে আমি তো নিজে বুঝতে পারছি না। আমি মানে এই কারণেই বলছি তোমাকে, মানে তোমার স্যার ফিডব্যাক তারপরে কিন্তু ব্যাপার খুবই ভালো। হচ্ছে কিছু, স্যার আমার মধ্যে স্যার নার্ভাসনেসও কাজ করে পরীক্ষার সময়, কিছুটা আমি নার্ভাসও হয়ে যায়। তুমি একটা ম্যাথের ছেলে হয়ে যদি বলো নার্ভাস হয়ে যায়, একটা ল্যাঙ্গুয়েজের ছেলে কি বলবে? জিনিসটা বোঝার চেষ্টা করো। তুমি সব থেকে ক্রিটিক্যাল জায়গা নিয়ে বসে আছো, সেখান থেকে তুমি বলছো আমি নার্ভাস হয়ে যাচ্ছি। সেই ওই সব কারণের জন্য জানি মোটামুটি স্যার এইখানে তো দেখুন না ঠিকঠাক ভাবে, মক টেস্ট যখন দিচ্ছি তখনও পার্সেন্টেজ দেখলাম প্রায় 75, 80, তাহলে 81 এরকম ভাবে আছে মক টেস্ট গুলোতে। হ্যাঁ, 60 আপেই থাকে সব সময়, কিন্তু স্যার পরীক্ষার হলে আমার কি হয়ে যায়, সহজ কোশ্চেনে উল্টা দাগিয়ে দিয়ে এসছি, কিছু গোলমালও করছি। ওই জন্য স্যার এবার আমি মানে প্রথম থেকে আপনাকে বলছি যে আপনি কোশ্চেন গুলো রাখুন, যদি একটু হয়তো কাজে লাগে তো লাগে। আমি তোমাদের প্রত্যেককে বলছি, যারা রেগুলার ক্লাস করছো, আমার মানে বিশ্বাস, এবারে জানি না বিশ্বাসে জল ঢালা হয়ে যাবে নাকি, কিন্তু আমার বিশ্বাস প্রত্যেকেই পাস করবে ভালো নাম্বার নিয়ে। কেন বলছি? কারণ এত সময় দিয়ে কোনোবারে পড়া হয় না, ওই 2 মাস করে পড়া হতো, নোটিফিকেশন বেরোলে পড়ো, ঠিক কি না? আর এবারে কবে থেকে শুরু হয়েছে? সেই এপ্রিল থেকে শুরু হয়েছে। এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয়, আমার বিশ্বাস, যারা রেগুলার করছো, আমি এটা গ্যারেন্টি দিচ্ছি, যারা 2 মাসের জন্য ভর্তি, ধরো নোটিফিকেশন ভর্তি হয়ে গেল, যেমন 2022-এর কথা ভাবো, 70 জন না 72 জন স্টুডেন্ট ছিল। তোমরা কি ছিলে কেউ 2022-এ তোমাদের মধ্যে? না স্যার। কেউ ছিলে না। 72 জন না 70 জন স্টুডেন্ট ছিল, ক্লাসও করতো সেইভাবে। কিন্তু হ্যাঁ ওই স্যার, 2 মাসে, 22 অনেক স্টুডেন্ট ছিল। কিন্তু ওই 2 মাসে কি হবে? কিচ্ছু হবে না। 5টা সাবজেক্ট, 5টা স্যার সাবজেক্ট। 22-এ স্যার 22 বলছেন কেন, 23-এ হচ্ছে আপনার যারা ছিল না, ওই প্রথমে স্যার যখন 1 মাস না 2 মাস চালু করলো তখন কোথাও কেউ নেই, চুপচাপ। মানে 22-এর পরীক্ষাটা দিয়ে যারা নিজেদের ফলটা বুঝতে পারার পরে স্যারকে বলতে, স্যার আপনার ওই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিল মাসের দিকে ক্লাসটা স্টার্ট করেছিল। মার্চ বা এপ্রিলের দিকে ক্লাসটা স্টার্ট করার পরে কিছুদিন করার পরে সব অনীহা দিয়ে দিতে স্যার বললেন যে এই কজনকে নিয়ে আর কি ক্লাস চালাবো, স্যার বন্ধ করে দিলেন। যেমনি স্যার নোটিফিকেশন আউট হলো, 15-20 জন স্টুডেন্টকে নিয়ে স্যার কন্টিনিউ ক্লাস করে গেছে। 23 সালের কোশ্চেন দেখার পরে তখন তো তাদের ধ্যান ভঙ্গ হয়েছে সবার। এইটা এবারেও তাই হচ্ছে, এই যে অবহেলাটা না, আবার স্যার 23-এর কোশ্চেন দেখে যারা যারা স্যার ওই মানে বলেছিল স্যারকে, তারা প্রথমের দিকটাতে জয়েন করেছিল, পরের দিকে আবার তারাও কেটে পড়েছে। হ্যাঁ, সেটা তো আমি তো নিজে শুরু করেছি, দেখলাম। আমরা তো 12 জনকে নিয়ে প্রথমে শুরু করেছিলাম, তাই না? স্যার 12 জনের মধ্যে 4-5 জনেরই স্যার রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি ওই 2 মাসের মধ্যে আমাদের গোলমাল কিছু হচ্ছে, আপনি প্রথম থেকে শুরু করুন, আমরা একটু একটু করে পড়বো, পূজার মধ্যে সিলেবাস শেষ করলে পূজার পরে মক টেস্ট দেবো, নোটিফিকেশন দিয়ে দিলে, এরকম একটা স্যারকে বলে প্রস্তুতি পর্ব ছিল। কিন্তু 4-5 জনের মধ্যে ওই 1-2 জন যা টিকে আছে, বাকি স্যার নেই, তারা সেটাই তো মাঝে স্যার বলছি, চলে গেছে। যারা নেই তারা খুব পস্তাবে। আমি আপাতত এটুকু বিশ্বাস করি যে ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে। নোটিফিকেশন দিলেও আমাকে প্রচুর ছেলে বলছে, স্যার আপনি কি পড়াচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বলে স্যার নোটিফিকেশন দেয়নি। আমি বলি ওই নোটিফিকেশনের আশাতেই থাকো। আমি তাদের একবারও বলি না, তো এত বোঝাতে যাই না। কারণ একটা ম্যাচিওর ছেলে যে গ্র্যাজুয়েট হয়ে গেছে, অনেকে আছে মাস্টার ডিগ্রি আছে, বিএডও করেছে, ডিএলএড আবার করছে, তারাই যদি বলে নোটিফিকেশন বেরো, তাহলে যারা সিম্পল গ্র্যাজুয়েশন এইচএস পাস করে
শুধুমাত্র ডিএলএড করেছে তাদের তাহলে চিন্তা ভাবনার মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য তো থাকবে রে বাবা, স্যার, উপলব্ধির স্তর। এই 23-এর যে কোশ্চেনটা করেছে, হুম 23-এর কোশ্চেনটা শুধু যদি 2 মাস পরে যদি পরীক্ষা দেওয়া হয়, হুম সম্ভব না স্যার, কারণ মানে কোশ্চেনটা যথেষ্ট কনসেপচুয়াল কোশ্চেন আছে। জানি তো আমি এবং এই- স্যার 22-এর সঙ্গে 23-এর সিলেবাসটা আমি পার্থক্য করে দেখলাম, অনেক কিছু জিনিস নতুন নতুন দিয়েছে। মানে ইভিএস এ বিশেষ করে কিছু চ্যাপ্টার অ্যাড করেছে। তারপরে আচ্ছা, আপনার ম্যাথে প্যাটার্ন বলে একটা চ্যাপ্টার দিয়েছিল, কিন্তু প্যাটার্ন থেকে কোনো অঙ্ক আসেনি, তাই নাহলে প্যাটার্নটা তো রিজনিং পার্টটা তো তাহলে অ্যাড করে দিল অন্যান্য পরীক্ষার মতন। সেটা ঠিক বলেছো, সেটা আমি জানি না, আমি আমার বাংলা আর সিডিপির ক্ষেত্রে বলছি যে কোনো নতুন কিছু হবে না। না, বাংলা সিডিপিতে স্যার নতুন কিছু দেয়নি, দিয়েছে একমাত্র স্যার আপনার ওই ইভিএস এ দিয়েছে। আর ইবিএস এ দেখলাম নতুন সম্ভবত কিছু হবে, নতুন কিছু কেন হবে, যখন আমি পরিবেশ বিজ্ঞান পড়ছি, এনভায়রনমেন্টাল সায়েন্স, অনেক কিছু নতুন আপডেট আসছে, হতেই পারে নতুন একটা চ্যাপ্টারের থেকে প্রশ্ন দিল বা নতুন একটা চ্যাপ্টার অ্যাড করে দিল। নিয়ম হচ্ছে, আমি তোমাদের বলে দিই, এই নিয়মটা তোমাদের বলে দিই। আচ্ছা, ইংলিশে স্যার 3টে চ্যাপ্টার দিয়েছে, মানে প্যাডাগোগির উপরে 3টে চ্যাপ্টার নতুন দিয়েছে, মানে 22-এর সঙ্গে 23-এর আর কি। লেসন প্ল্যান ডিজাইনটা দিয়েছে, হুম, মাইক্রো টিচিং দিয়েছে, আর অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন দিয়েছে। 3টে চ্যাপ্টার নতুন দিয়েছে। আমি তো ওটাই আপনার বলছি, সিলেবাস কিন্তু আমি যেটা বলছি এইটা একটু মন দিয়ে শুনে নাও সবাই। এইসব যে এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স এটা ওটা প্রত্যেক বছর যদি এদের, আমি তো জানি না প্রত্যেক বছর আপডেট করে কিনা, আপডেট যদি করে, যেমন সিটেটের ক্ষেত্রে সিলেবাস যে আপডেট হয় না, 22-23-এর এক ধরনের সিলেবাস, 23-24-এর এক ধরনের সিলেবাস, মানে থাকে কিছু জিনিস অ্যাড হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু জিনিস বাদও দেয়। আমি এটা কিন্তু লক্ষ্য করেছি, যখন সিটেট দিই তার আগে আমি ভালো করে সিলেবাস মানে ইয়ে করে দেখলাম, কিছু বাদ দিয়ে দিচ্ছে, কিছু কোনটায় চ্যাপ্টার 8 নেই, ধরো ক্লাস 7-এ চ্যাপ্টার 8টা নেই, অথচ 23-24-এ আছে। আবার কোনোটা হয়তো 8 ছিল, এটাতে নেই, এরকম ব্যাপার হয়েছে। তো ওই জন্য আচ্ছা, আপডেট থাকতে হবে। স্যার ইভিএস এ প্রায় 8-10টা নতুন চ্যাপ্টার দিয়েছে। দেবে তো, বিএস মানে তো সবকিছু আপডেট হচ্ছে, দেবেই তো, দেওয়াটা স্বাভাবিক। আচ্ছা হোক, কারণ ঠিক স্যার আছে। আগের বারে ইভিএস এর কোশ্চেনটা পুরো কনসেপ্টুয়াল, মানে প্রাইমারিতে যেরকম কোশ্চেন আসবে সত্যি ধারণা করা যাবে। কম্পিটিশনের জায়গা আছে না, তো দেবে গো, কিছু করার নেই। আচ্ছা হোক, আর মনে হয় একটা দুটো আছে, স্যার এই প্রশ্নটা দিক আলোচনা করে নি। হ্যাঁ বলো। থেকে, হ্যাঁ, করুন। আমি স্যার এই দিক থেকে দেখতে গেলে না, সিটেট এর কোশ্চেন সোজা হয়। মানে না, আমরা স্যার কি বলতো বাংলা সিটেটের প্র্যাকটিস করে। সিটেটের কোশ্চেন সোজা বলাটা ঠিক এ হবে না, স্ট্যান্ডার্ড হয়, মানে বিষয়টা কি, সিটেটের যে সিলেবাসটাই ধরো 23-24-এর একটা সিলেবাস, তো সেই সিলেবাস অনুযায়ী কিন্তু 23-24-এ যে পরীক্ষা হবে, মানে 23-এর ডিসেম্বর 24-এর শুরুতে সেই সিলেবাসের উপর পরীক্ষা হবে, আমি এটা বলে দিলাম। ধরো 24-25-এ এবারে দেখে নিতে হবে যে সিবিএসসির বইতে কি পরিবর্তন করেছে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু 24-এর ডিসেম্বর 25-এর জানুয়ারি। স্যার তাহলে এই যে জুলাইয়ে যে সিটেটটা হলো, এটা তো আপনার ওদের মার্চের সেশন, মার্চের নতুন সিলেবাসের উপরে জুলাইয়ের পরীক্ষাটা হওয়া হলো, উচিত, ঠিক আছে। হওয়া উচিত, হ্যাঁ। হ্যাঁ, আর তাহলে স্যার যেটা স্যার ফেব্রুয়ারিতে হয়, তাহলে স্যার সেটা তো এই সিলেবাসটা ধরেই হবে। হ্যাঁ, এটাতেই হবে, মানে দুটো পরীক্ষা একটা সেশনের সিলেবাস ধরে হওয়া উচিত আর হ্যাঁ, কি। আর আবার পরের জুলাই থেকে নতুন সিলেবাস আবার আসবে। হ্যাঁ, তখন আবার সিলেবাস দেখতে হবে যে কি আপডেট করেছে, সেই অনুযায়ী হবে। এই হচ্ছে সিস্টেম, বুঝতে পারলে? হোক, আর বেশি সময় না, আমার ফোনও 15% হয়ে গেছে, আর দুটো প্রশ্ন আছে, আর সেদিকে 500 এমবি পেরিয়ে গেলে মুশকিল, আর দুটো করে নিই ঝটপট। হ্যাঁ, হ্যাঁ স্যার, শুরু করুন। বক্তার ও শ্রোতার মানসিক যোগসূত্র স্থাপন কখন সার্থক হয়? যখন একজন বলছে অপরজন শুনছে, যখন একজন বলছে ও অপরজন মন দিয়ে শুনছে, একজন যুক্তি সহকারে বলছে অপরজন মন দিয়ে শুনছে, বক্তার বক্তব্য বিষয়কে শ্রোতা যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করছে। স্যার ডিএডটা হবে। বলে যাও, পরপর বলে যাও সবাই। আচ্ছা, নেক্সট। ডি স্যার। নেক্সট। ডি। নেক্সট। আর কেউ নেই স্যার, প্রবলেম চলে গেছে। ও ঠিক আছে, ও শেষ হয়ে গেছে, আর একটাই ছিল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজ থাক, কেমন? হ্যাঁ স্যার, বৃহস্পতিবার এরকম স্যার প্রতিদিনই রাখবেন স্যার। প্রতিদিন থাকবে, এবারে প্রতিদিন আমি রাখার চেষ্টা করব, যদি কোনো কারণে 1-2 দিন মিস হয়ে যায় সেটা ভাববে ব্যস্ততার কারণে হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ।
আশা করি ভবিষ্যতে প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি টেট, সেটা ডাব্লিউবি টেট বলো, সেন্ট্রাল টেট বলো, যাই দাও না কেন, সেক্ষেত্রে উপকারেও আসবে। আর যদি ক্লাসটা সত্যিই ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, কারণ পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশন বেল আইকন প্রেস না করলে কিন্তু কেউ পাবে না। কারণ একটা ধারাবাহিকভাবে আমি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এবং চেষ্টা করছি যাতে কোনো জায়গা বাদ না পড়ে যায়। ওকে, তো সেই সঙ্গে অবশ্যই ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে বন্ধুরা উপকৃত হতে পারে, কেমন? আর সবার শেষে বলি, সবাই খুব ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও, জীবনে সফল হও, শিক্ষক হও, ঠিক আছে? এই কথাটা মাথায় রেখো। তোমাদের সঙ্গে ক্লাস করে আমারও খুব ভালো লাগে, বা ভালো লাগছেও, ইন্টারাকশন খুব সুন্দর হয়। আর সবকিছুর শেষে বলি, তোমাদের জন্য আমার শুভকামনা রইল, কেমন?